নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। গতকাল কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি হলো। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই একই প্রশ্ন কিন্তু ফের করলেন। সিবিআই এর ভূমিকা ফের কিন্তু প্রশ্নের মুখে পড়ল। ধর্ষণ করে খুন নাকি গণধর্ষণ? যদি গণধর্ষণ হয়ে থাকে তাহলে সন্দেহভাজন কারা কারা, সেই চিহ্নিতকরণ কি হচ্ছে? তথ্য প্রমাণ লোপাটের মামলাতেই বা সিবিআই কতটা এগোতে পেরেছে? কেস ডায়েরি তিনি তলব করেছেন। আগামী শুক্রবার রয়েছে মামলার শুনানি। শুধু এই নয়, তার পাশাপাশি কিন্তু হাওড়ার বেলগাছিয়া, সেখানে মানুষের প্রাণান্তকর অবস্থা। প্রায় 7 দিনের কাছাকাছি জল নেই, তার পাশাপাশি নিকাশির সমস্যা, মাথার উপর ছাদ নেই। আর এই অবস্থায় ঘটনার অভিযোগ আসার 5 দিনের মাথায় ববি হাকিম, ফিরাদ হাকিম তিনি পৌঁছলেন, কিন্তু ঘটনাস্থলে গেলেন না। তিনি করলেন শুধু প্রশাসনিক বৈঠক। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন ঘটনাস্থলে এবং তাই নিয়ে শুরু হলো তুমুল হট্টগোল। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দেবো। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন, জয় মল্লিক, চান ভট্টাচার্য, প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। এর আগেও বারবার এই প্রশ্ন উঠেছে, খুন করে ধর্ষণ করে খুন নাকি গণধর্ষণের ঘটনা। সেই প্রশ্ন গতকাল কলকাতা হাইকোর্ট ফের একবার তুলেছে এবং যদি গণধর্ষণের ঘটনা হয়ে থাকে তাহলে বাকি সন্দেহভাজন কারা। আরজিকর মামলায় সিবিআই এর কাছে জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মেয়েকে খুন করাই উদ্দেশ্য ছিল, সিবিআই কে বোঝাতে পারেনি, ক্ষোভ প্রকাশ করে বললেন নিহত চিকিৎসকের মা। সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রাতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে দিয়ে আলোচনা শুরু করব। সলিলবাবু, আপনার যদি মনে থাকে যে একের পর এক যখন আমরা হিয়ারিং দেখেছি, কলকাতা হাইকোর্টে দেখেছি, শিয়ালদা কোর্টে আমরা জানি যে সঞ্জয় রায় তার মৃত্যু কারাবাসের নির্দেশ হয়েছে, সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে, বিভিন্ন সময় দেখা গিয়েছে যে সিবিআই এর আইও সীমা পাহুজা তার ভূমিকায় প্রশ্ন উঠেছে। এমনকি ডিরেক্টরের কাছে পৌঁছে গিয়েছিলেন সিবিআই এর পরিবারের পক্ষ থেকে মা বাবা এবং তারা অভিযোগ করেছেন সেখানে একটা আদালতের অবজারভেশন ছিল। সীমা পাহুজা তিনি কি করেছেন? একেবারে শিয়ালদা কোর্টের অবজারভেশন খুব ভুল না হলে, যেখানে বলা হচ্ছে যে সীমা পাহুজা বা সিবিআই তারা কিন্তু তদন্তের কাজে কোনো অগ্রগতি করেননি। কলকাতা হাইকোর্ট যে তদন্তের কাজ করেছিল প্রথম 4 দিনে, সেই তদন্তটাকেই আতশ কাচের নিচে এনে দেখেছেন আর গভীরে যাওয়ার প্রয়োজন মনে করেননি। তাহলে ধর্ষণ করে খুন নাকি গণধর্ষণ, সেটা জানার উপায় কি আর থাকছে? দেখো, আরজি করের অভয়া কেসে এটা আমার কথা না বা তোমার কথা না বা মানুষের কথাও না, এটা ট্রাইং জাজ বলেছেন যে দেয়ার হ্যাভ বিন লট অফ অ্যানামলিজ ইন দি ইনভেস্টিগেশন। 172 পাতার উনি অর্ডার করেছিলেন, ট্রাইং জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ শিয়ালদা, এবং তাতে পরিষ্কার বলেছেন যে যে এটা কি ধর্ষণ হয়েছে না গণধর্ষণ হয়েছে, whether there has been elopement of evidences or not। এবং সত্যি কথা বলতে গেলে যেটা বলছো তুমি, যে এই যে তোমার যে সিবিআইয়ের যে ইনভেস্টিগেটিং যে চার্জে, যে ইনভেস্টিগেশনের চার্জে যে ছিলেন, সে কিন্তু অন দি লাইন অফ পুলিশ, যেটা অন দি লাইন অফ ইনভেস্টিগেশন অফ দ্য পুলিশ, সেই লাইনেই গেছে, তার বাইরে কিছু যাননি। এবং সবচাইতে বড় কথা হলো যে সেদিন রাতে যাদের সঙ্গে কথা বলেছিল, যাদের সঙ্গে খাবার খেয়েছিল, যেখানে যেখানে যার সঙ্গে মিট করা হয়েছিল, তাদের কোনো লোককে আর জিজ্ঞাসাবাদ করা হলো না। যখন এটা নিয়ে একটা ব্যাপক আন্দোলন শুরু হলো, একটা রিজেন্টমেন্ট দেখা গেল বাড়ির লোকের জন্য প্রতি, বাড়ির লোকের, তখনই কিন্তু আবার সে ডাকাডাকি শুরু হলো। সবচেয়ে বড় কথা দেখো, কি এমন কম্পালশন ছিল তুমি আমায় বলো কুসুমিতা, যে তোমাকে ইভিনিংয়ে আফটার সানসেট কখনো পোস্টমর্টেম করা যায় না, সেটা করতে হলো। এবং সেটা করতে দিল কে? পারমিশন দিল যে একটা অথরাইজড নয়, একটা অফিসার ইনচার্জ, সে বলল আপনি করতে পারেন। কি কুইকেস্ট মিনস অফ ডিসপোজাল হলো ডেড বডিটা, তাড়াহুড়ো করে করা হলো, কার নির্দেশে করা হলো, কেন করা হলো, কিভাবে করা হলো, মানে জাস্ট হাসাব করলো। একদম ঘটনার গভীরেই যাওয়ার চেষ্টা করলো না কেন্দ্র তদন্তকারী সংস্থা, যাদের ওপরে কিন্তু এত আশা ভরসা ছিল শুধুমাত্র রাজ্যের মানুষের নয়, কলকাতা হাইকোর্ট কিন্তু তাদেরকে দায়িত্ব দিয়েছিল এই তদন্তের। এই জায়গায় চিকিৎসকদের বক্তব্য একবার শোনাবো, তারাও কিন্তু এই প্রশ্ন একেবারে প্রথম দিন থেকে তুলছেন। মানুষ গোমটা তিনি কি বলেছেন দেখুন একবার।
একটা এরকম নৃশংস হত্যাকাণ্ড, একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, তার তদন্ত করছিল আমাদের 140 কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের প্রতি যে আজকে মহামান্য বিচারপতি যা প্রশ্নগুলো করলেন, ওগুলো প্রশ্ন নয়, ওগুলো এক একটা সত্যি কথা বলতে চপেটাঘাত। এবং এই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি হচ্ছে, তাহলে এই গত 7-8 মাসে কি সিবিআই কার্যত মানে নাটক করে গেছেন? কারণ প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে এটা একক ব্যক্তির ক্ষেত্রে ঘটানো এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়, এবং এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক মানুষ জড়িত। জয়, চিকিৎসক বলছেন কলকাতা হাইকোর্টের অবজারভেশন কিন্তু একেবারে চপেটাঘাত সিবিআই এর ওপরে। এই প্রশ্ন কিন্তু আজকে নির্যাতিতার মা তুলছেন না। আমরা দেখেছিলাম এই সীমা পাহুজার ভূমিকা নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠেছিল, তখন এটাও বলা হয়েছিল যে সময় বাঁচানোর জন্য বাবা মায়ের বক্তব্য আলাদা করে শোনা হয়নি, শুধু বাবার বক্তব্য শোনা হয়েছিল, মায়ের বক্তব্য শোনাই হয়নি। তার কারণ সিবিআই নাকি সময় বাঁচাচ্ছিল। আপনি নিঃসন্দেহে বলতেই পারেন সিবিআই এর দায়িত্ব আপনি নেবেন না, আপনি সিবিআই এর প্রতিনিধি নন, কিন্তু জয় এটাও বলতে হবে সিবিআই যখন রাজ্য থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে বা ইডি যখন উদ্ধার করে, তখন যখন কৃতিত্ব এজেন্সির দিকে যায়, তখন কোথাও এই ঘটনা যখন তারা প্রমাণ করতে পারে না, তখন তার দায় কি সত্যিই নিতে হবে না? না, ঠিক যেভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, তখন যেরকম কৃতিত্ব নেয় সিবিআই বা কৃতিত্ব আমরা দিই, সেরকম এখানেও বলবো কোথাও না কোথাও একটা গাফিলতি থেকে গেছে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়সীমার মধ্যে কিন্তু ইনভেস্টিগেশন কমপ্লিট করতে বলা হয়েছিল সিবিআইকে। এবং প্রথম দিন থেকে একটা জিনিস যদি দেখা যায়, সেটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং। যে লোকেশনে ঘটনা ঘটেছিল, যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনকে কর্ডন অফ করা হয়নি। সেখানে জুতোর ছাপ থেকে যেভাবে ইনভেস্টিগেশন বা উইটনেস পাওয়া যেতে পারে, ফরেন্সিক এভিডেন্স পাওয়া যেতে পারে, সেইটাকে পুরো মুছে ফেলার যে পূর্ব পরিকল্পনা ছিল, সেটা কিন্তু উঠে এসছে। দ্বিতীয় একটু বলে দিই যে ক্রিমেশন, যখন দাহ হয়, সেই দাহ করার সময় শ্মশানের যে আধিকারিক, সে কিন্তু বলছে আগে অলরেডি দুটো বডি ছিল, কিন্তু ওটাকে স্কিপ করিয়ে তড়িঘড়ি সেই বডিকে পোড়ানো হয়েছে, সেটারও এভিডেন্স আছে, সেখানেও উইটনেস আছে, তারা বলেছে। গতকালকে নির্যাতিতার মা তিনি বলছেন কি হলো, যে ব্যক্তি আজকে পৌরসভার চেয়ারম্যান হলেন, সেই ব্যক্তির পিঠ চাপড়ে এই বিধায়ক সেদিন দাঁড়িয়ে শ্মশানে বলেছিলেন ওয়েল ডান, গুড জব। তাহলে পরিস্থিতিটা কোথায় ভেবে দেখুন, এটা পুরোপুরি বোঝা যেত যদি এই যাদের কথা আপনি বললেন জিজ্ঞাসাবাদে অন্তত সিবিআই তাদের ডাকতো এবং একেবারে সামনাসামনি বসিয়ে কথা বলতো, তাহলে সিবিআই এর গাফিলতি যে অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা আপনি নিশ্চয়ই মানবেন। আমি এই জায়গায় আপনাদের দেখাবো প্রশ্ন আরেও একটা উঠেছে আদালতে, সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের। এবং সেই তথ্য প্রমাণ লোপাটের যে তদন্ত, সেই তদন্ত এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই প্রশ্ন কিন্তু গতকাল করেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কড়া প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। কেস ডায়েরিও তাদের জমা দিতে হবে, একেবারে স্ট্যাটাস রিপোর্ট নয়, কেস ডায়েরির প্রয়োজন রয়েছে, এমনটাই জানিয়েছেন মাননীয় বিচারপতি। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। আমি একদম এই জায়গায় আসবো মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, শিয়ালদা কোর্টের যে রিপোর্টটা 172 পাতার রিপোর্টটা, যেটার কথা বললেন সলিল দাও, আমি সেইখান থেকে কয়েকটা পয়েন্ট আউট করছি জিনিস। তথ্য প্রমাণ লোপাটের প্রশ্নে অবশ্যই রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠবে, কারণ প্রথম 4 দিন এবং প্লেস অফ অকারেন্স যেটা, সেটাকে কর্ডন অফ করার দায়িত্ব কিন্তু পুলিশেরই ছিল। ময়নাতদন্তের নমুনা সংগ্রহের পদ্ধতি ত্রুটিপূর্ণ, যে 1 ডজন প্রশ্ন উঠে এসেছে রিপোর্টে। লালবাজারের তদন্তকারী অফিসার রূপালী মুখোপাধ্যায় তদন্তে ব্যর্থ, তার কাজে ত্রুটি রয়েছে। দেহ উদ্ধারের পরে ঘটনাকে টালা থানা গুরুত্ব দেয়নি। জিডির ক্ষেত্রে বেআইনিভাবে তথ্য নথিবদ্ধ করেছেন এসআই, একই কাজ করেছেন আরও একজন এসআই সৌরভ কুমার ঝা। কারোর নির্দেশে তিনি করেছিলেন, কিন্তু কার নির্দেশে সেটা জানা যায়নি। অর্থাৎ অভিযোগ একটা নয়, একাধিক। না, ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই তো জয় বলে দিল হ্যাঁ গাফিলতি আছে, ফলে ওটা নিয়ে আমি যাচ্ছি না। এখন দেখুন, মানে একটা প্রমাণের ক্ষেত্রে তো দুরকম এভিডেন্স থাকে। সলিলদা আছে একটা ডাইরেক্ট এভিডেন্স, আই উইটনেস, আর একটা হচ্ছে যখন কিছুই না পায় তখন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ডিপেন্ড করে একটা সিদ্ধান্ত উপনীত হতে হয়। আমি বলছি শিয়ালদা কোর্টে যে রায়টা দিয়েছিলেন, আমি রায়টা দেওয়ার প্রথমেই বলেছিলাম যে একটা বিউটিফুল, মানে ওই রায়টাতে অনেক কিছু দেওয়া আছে যেটা সত্যি সত্যি শেখার। অনেকেই বলছিল কেন ফাঁসি দিয়ে দেওয়া হলো না, কি হলো রায়টা। সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও হয়নি। আমার কথা হচ্ছে যদি আপনার মেটেরিয়ালস না থাকে
তাইলে এই ধমক চমক হবে, তারা স্ট্যাটাস রিপোর্ট দিবে, আলটিমেট রেজাল্টটা কি হবে? তাইলে কি ধর্ষণ খুন এগুলো কি হয়নি? একটা জিনিস তো পরিষ্কার, কেউ কেউ এখানে রাজনীতি করার জন্য এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে আঙুল তুলছে, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, অ্যাজ এ মানে হিউম্যান বিংস বা একজন নাগরিক হিসেবে বলতে পারি যে এই ঘটনার সঙ্গে অনেকে যুক্ত আছে, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু সেটা করতে পারছে না। 4 দিনে যেটা করেছে কলকাতা পুলিশ, সেটা এতদিন হয়ে গেল। আমার কথা হচ্ছে যেটা বলছেন মণিশঙ্কর বাবু, 4 দিনে কলকাতা পুলিশ কিন্তু তাদেরকে ডাকার কথা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে। 4 দিনে যেটা করেছে তার অনেক বেশি করেছে। আমি বলছি অনেক বেশি করা এর থেকে সম্ভব ছিল না যদি কলকাতা পুলিশের আওতায় থাকতো। তাহলে বুঝতে পারতাম যে সাংবাদিক বৈঠক করে যেটা বললেন কর্ডনের বাইরে কতটা ঘেরাটোপ, সেটা কি কলকাতা পুলিশের দায়িত্ব ছিল না? আমি বলছি যে যখন সিবিআই পুরোপুরি ফেলিওর হয়ে যাচ্ছে, যখন এটাকে আনতে পারছে না সারফেসে কারা আছে, তখন এরা বলছে যে এভিডেন্স ট্যাম্পার হয়েছে। আচ্ছা, এভিডেন্স যদি ট্যাম্পার হয়ে থাকে, যারা ট্যাম্পার করেছে তাদের তো শাস্তি হবে, অন্যরকম তো হবে। সেটাও তো সিবিআই করতে পারছে না, সেটাও তো সিবিআই করতে পারছে না। ঠিক জায়গায় আপনি বলছেন। অর্থাৎ অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষ, তাদেরকে কিন্তু এই ঘটনায় প্রাথমিকভাবে গ্রেফতার করা হলো, পরে কিন্তু তারা ছাড়া পেয়ে গেলেন। তার কারণ সেখানেও উপযুক্ত তথ্য প্রমাণের অভাব। আমি এই জায়গায় একবার জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের বক্তব্য আপনাদের শুনিয়ে দেবো। গতকালে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল, তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন, যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে। এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই। তদন্তকারী অফিসার সীমা পাহুজা দিল্লিতে বসে আছেন, তারা এখানে নেই, এবং কারা তদন্ত করছে, কে আছে, কোনো টিমের কোনো লোক নেই। আমরা দেখতে পাচ্ছি এই নির্লিপ্ততা সিবিআই প্রথম দিন থেকে চালু রেখেছেন, এবং আজকেও আমরা সেটা লক্ষ্য করেছি। চয়নদা, কলকাতা পুলিশ দারুণ কাজ করেছে। এক এবং একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়, যার ইতিমধ্যেই আমৃত্যু কারাবাসের নির্দেশ হয়েছে, কিন্তু তার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট বা অন্যান্য কারা কারা জড়িত বা কাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেত, মানে যে গোল্ডেন আওয়ারটা, সেইটার সদ্ব্যবহার অপব্যবহার, আমি জানি না আপনি কি ব্যাখ্যা করবেন, সেটা কলকাতা পুলিশ করে ফেলেছে। এবার একে অপরের ঘাড়ে দায় চাপানো, সিবিআই বলবে কলকাতা পুলিশ বলবে সিবিআই, কিন্তু আসল প্রশ্নের উত্তর তো পাওয়া যায়নি বলেই তো গতকাল অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যা প্রশ্ন করবার করেছেন, এবং সেক্ষেত্রে সিবিআইয়ের পক্ষে উত্তরটা দেওয়াই সম্ভব হয়নি। এবং নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে কেন, মানে এই মোটিভ ছাড়া একজন অপরাধীকে অপরাধী সাব্যস্ত, একজন অভিযুক্তকে অপরাধী সাব্যস্ত করা, এই নজির তো শিয়ালদা কোর্টে দেখানো হয়েছে। এবং প্রতি মুহূর্তে যেটা ওই 172 পাতার রায় ছিল, তাতে দেখা গেছে যে খামতি তদন্তের কোথায় কোথায় ছিল। সীমা পাহুজা মানে কার্যত প্রায় সারেন্ডার করে দিয়েছিলেন যে আর এগোবেন না, এই অ্যাটিটিউডটাই ওনার ছিল। এই ক্ষেত্রে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমি বুঝতে পারছি না। যে জায়গাটা আমি আসবো সেটা হচ্ছে কাস্টডিতে প্রথম থেকেই যাদের নেওয়ার কথা ছিল কলকাতা পুলিশ তাদের নেয়নি। সিবিআইও তাদেরকে এমন অনেক উইটনেস হতে পারতেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। ওই দিন 4 জন জুনিয়র ডাক্তার ছিলেন বলে জানা গেছে, যারা এখনও ট্রেস যাতে খুঁজে পাওয়া যায়নি। অদ্ভুতভাবে এই প্রশ্নগুলোর দিকে কলকাতা পুলিশ বা সিবিআই কেউ আঙুল তোলেনি। আমরা এখানে খুব পরিষ্কারভাবে এখন যাদের অনেকে স্বতঃপ্রণীতভাবে এগিয়ে আসছেন, এসে বলছে যে এই ঘটনা ঘটেছিল, তারা ওইখানে কর্তব্যরত নার্স এবং অন্যান্যদের যেভাবে ইনভেস্টিগেট করা দরকার সেভাবে ইন্টারোগেট করা হয়নি। আমরা খুব স্পষ্টভাবে এখানে জানাতে চাইছি যে এইবার সত্যটা উঠে আসবে বলে আমাদের বিশ্বাস, সুবিচার পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস। আমরা দেখতে চাইছি যারা তদন্তে এইভাবে প্রমাণ লোপাট করে বেঁচে দিতে চেয়েছিল বা বাঁচিয়ে দিতে চেয়েছিল, তারা কতটা ওপরে রয়েছে, এবং এই স্টেক হোল্ডারদেরকে ধরে নামিয়ে আনাটা এই মুহূর্তে আদালতের একটা বড় কাজ হবে। আমি আশা রাখছি যে মাননীয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এই কাজটা করতে পারবেন। একেবারেই কলকাতা হাইকোর্ট যেমন কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে, তার পাশাপাশি সিবিআইও কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে। বেশ কয়েকজন নার্সকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আপনারা জানেন। এবং মনোবিদ মোহিত রণদীপ, যার কাছে 9 অগস্টের মাত্র কয়েক মাস আগে গিয়েছিলেন এই নির্যাতিতা, এবং কি ধরনের মানসিক চাপের মধ্যে তাকে রাখা হচ্ছে কর্মস্থলে, সে কথাই তিনি জানিয়েছিলেন। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন অভয়ার মনোবিদ মোহিত রণদীপ। তিনি দাবি করেছেন 34 ঘন্টা টানা ডিউটি থেকে ঘুমের অভাবের মতো সমস্যার কথা বলেছিলেন অভয়া। এমনকি বিভিন্ন কারণে মুখ খোলায় হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ পছন্দের তালিকাতেও কিন্তু তিনি ছিলেন না, এমনটাও জানিয়েছিলেন তার মনোবিদকে।
উনি বলেছিলেন যে ওখানে অনেক রকমের সমস্যা আছে, যেগুলো অভ্যন্তরীণ সমস্যা, ভিতরের সমস্যা, সেটা চিকিৎসা সংক্রান্ত, ওষুধ নিয়ে, ওষুধের জন্য, এই কথাগুলো বলার ফলে আমাদেরকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। জিজ্ঞেস করি যে কী সমস্যা, কি করেন আপনি? জানতে পারি উনি একজন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট মেডিকেল সায়েন্সের, আরজিকর মেডিকেল কলেজে রয়েছেন উনি। ওর সমস্যা যেটা বলেন সেটা হচ্ছে মূলত ঘুমের সমস্যা, অর্থাৎ ঘুম রয়েছে প্রবলভাবে, ঘুমোতে চাইছেন তিনি, কিন্তু ঘুমানোর সুযোগ পাচ্ছেন না। টানা তাকে প্রায় 36 ঘন্টা ডিউটি করতে হয় এবং তার মধ্যে বলতে পারেন যে খানিকটা সময় চুরি করে ঘুমানো, এইটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার ফলে তার শরীরে মনে একটা প্রভাব পড়ছে। জিজ্ঞেস করি যে টানা 36 ঘন্টা এটা কেন? এটা কি শুধু আপনার সঙ্গে না ওখানে যারা রয়েছেন সবার সঙ্গেই? তার উত্তরে উনি বলেছিলেন যে আমার মতো যারা রয়েছে তাদের সবাইকে নয়, কিন্তু কারো কারোকে এটার মধ্যে দিয়ে যেতে হয়। তো বললাম কেন, এটা কি কারণ? তখন উনি বলেছিলেন যে কারো কারোকে কর্তৃপক্ষের পছন্দ নয়, অপছন্দের, সেই কারণে। তো কী কারণে সেটারও তো একটা কারণ থাকবে, অপছন্দের কারণটাই বা কী? তখন তার বক্তব্য ছিল যে আমরা অনেক কথা বলে ফেলি যেগুলো বলেন না অনেকে। জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা যারা ওপরতলায় রয়েছেন, যেমন ধরুন সুপারিনটেনডেন্ট, তাদের কাছে অভিযোগ জানিয়েছেন কখনো? তখন বললেন আমাদের সুপারিনটেনডেন্ট না, আমাদের প্রিন্সিপাল। তখন জিজ্ঞেস করেছি কী নাম প্রিন্সিপালের, তখন উনি বলেছিলেন সন্দীপ ঘোষ। এবং তাকে বলেননি কেন? তো তার বক্তব্য যে তিনিও তো এই পুরো বিষয়টা তিনি জানেন এবং তিনিও রয়েছেন বলেই আমরা মনে করি। নির্যাতিতার বাবা কি বললেন এই প্রসঙ্গে দেখুন একবার। 15 আগে একটা পেশেন্ট এই ওষুধের কেমিক্যাল রিয়াকশানে একটা পেশেন্ট মারা গেছিল, সেটা নিয়ে মেডিকেল বোর্ড হয়েছিল। আমার মেয়ে ওই মেডিসিনটা দিতে বারণ করেছিল, কিন্তু সুমিত্রা তপাদার বারবার ওই পেশেন্টকে ওই মেডিসিন ইউজ করতে বাধ্য করে, তারপরে পেশেন্টটা মারা যায়। সেই দায়টা আমার মেয়ের ওপরে এসে বর্তায় এবং মেডিকেল বোর্ড তৈরি হয়। মেডিকেল বোর্ডের সামনে আমার মেয়েকে ওই ওষুধ সম্বন্ধে বলতে হয়, এটাই একটা মেইন কারণ আমার মেয়েকে হত্যা করার। সিবিআইকে বহুবার বলেছি, কিন্তু সিবিআই এটাকে কোনো মানে এই দিকটা প্রথম থেকেই দেখার চেষ্টা করছে না। সলিলবাবু, সাধারণত এটাই বলা হয় যে যখন কোনো একজন অভিযোগ করেন তখন তার আশেপাশে পারিপার্শ্বিক যারা রয়েছেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গেও তদন্তকারী সংস্থা কথা বলে। সেক্ষেত্রে আমি কলকাতা পুলিশের ভূমিকা বাদই দিলাম, কিন্তু এজেন্সি যারা এই দীর্ঘ সময়টা পেল তদন্তে, এরা কাউকে জিজ্ঞাসাবাদই করলো না। দেখো, তোমার প্রথম কথা হচ্ছে যারা যারা অ্যাকোয়েন্টেড থাকে ডিসিজডের সঙ্গে, সেই সমস্ত লোককে কিন্তু জিজ্ঞাসাবাদ ইজ দ্য প্রাইম ডিউটি অফ দি ইনভেস্টিগেটর। সুইগিতে যে খাবার দিতে এসেছিল বা যারা ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়নি। নার্স যারা ওর সঙ্গে ছিল বা কথাবার্তা বলছিল তাদেরও দেওয়া হয়নি। যাদের সঙ্গে উনি খেলেন, অভয় যাদের সঙ্গে খাওয়া দাওয়া করলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। অভয়ের যে ঘনিষ্ঠ বন্ধু, যাকে অনেক কথা উনি বলতেন, তাকেও এক্সামিন করে, মাকে করা হয়নি। এখন তো এই মনোবিদের কথা শুনছি, দেখো মনোবিদ যেটা বলছে মানে হায়েস্ট ইররেগুলারিটিস, মানে এত ইররেগুলারিটিস যে মানে ওনার যে ডিউটিটা ডিটেল করে, যারা যে ডিটেল করতো, খুব সম্ভবত প্রিন্সিপালই ডিটেল করতো, সেখানে পরিষ্কার মনোবিদ বলছেন যে তারপরে একটা ডিউটির পর থেকে আরেকটা ডিউটিতে ঘুমের কোনো চান্স নেই, ঘুমের সুবিধা নেই, যার জন্য কন্টিনিউয়াসলি 36 ঘন্টা অ্যাটেস্টেজ তাকে ডিউটি করতে হয়। এটা বিকজ অফ দি ফ্যাক্ট উনি কিছু ইররেগুলারিটিস, করাপশন, অনিয়ম, বেনিয়মের বিরুদ্ধে উনি প্রতিবাদ হয়েছিলেন, সোচ্চার হয়েছিলেন। এবং একেবারে পরিকল্পিতভাবে তাকে চাপের মুখে রাখা হয়েছিল এবং হ্যাঁ একদম চিকিৎসকও সেই কথা বলছেন। কিন্তু এখানে মণিশঙ্করদা, অবশ্যই এটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি আরো একটা জিনিস ভাবতে হবে, যে সরকারি হাসপাতালের পরিষেবার কথা এত ঢাক পিটিয়ে শাসক দল বলে, সেই সরকারি হাসপাতালে তাহলে একজন চিকিৎসক যখন আইডেন্টিফাই করেন একটা ওষুধের সমস্যা হতে পারে, তখন সেই ওষুধটাই চাপ দিয়ে প্রয়োগ করা হয়, রোগী মৃত্যু হয়, দায়ী হন সেই চিকিৎসক। কোন সরকারি পরিষেবার ভরসায় যাবেন গরিব মানুষ? না, আমি বলছি যে দেখুন, সলিলদা যে কথাগুলো বলছিল যে ইনভেস্টিগেশনটা কিভাবে হওয়া উচিত ছিল, কোনো জায়গায় যেহেতু কাকে জিজ্ঞাসাবাদ করেছে বা করেনি সেটা পুরোপুরি সারফেসে চলে এসছে বলে তিনি এটা বলতে পারছেন। একদম এক্স্যাক্টলি আমিও মানছি। আমি বলছি যে দেখুন, এই যে নির্যাতিতার মা বাবা বা বিভিন্ন লোক
যেরকম স্টেটমেন্টগুলো দেখুন, আমরা তো সবাই মানে আমি বলছি এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই তো, যে ঘটনাটা ঘটেছে কিন্তু প্রত্যেকটা মানুষ যিনি রাজনৈতিক কম্পালশনে এখানে তর্ক করতে আসছেন মনের থেকে তিনিও চান সত্যি সত্যি যারা দোষী তারা শাস্তি পাক, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু না, প্রশাসনও চায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আলোচনায় আসবো, আমি হ্যাঁ প্লিজ আমি বলছি যে এখন যে সিচুয়েশনটা হয়ে আছে সেটা যেন আন্ডার কম্পালশন তিনজনকে ধরতেই হবে, এইভাবে যেন কোনো ভুল লোক আপনি বলছেন যে ব্যাক ক্যালকুলেশন করে কোথাও এখন হিসেব মেলানোর চেষ্টা যেন না হয়। সত্যিই তো প্রশাসনের কতটা সদিচ্ছা রয়েছে রাজ্যের ক্ষেত্রেই বলুন বা এজেন্সির ক্ষেত্রেই বলুন, গত কয়েক মাসে ঠিক কতটা এগিয়েছে ঘটনা। আমি একটা ছোট বিরতি নেব, বিরতির পর আপনাদের দেখাবো হাওড়ার বেলগাছিয়া, সেখানে পুলিশি তৎপরতার চেহারা, প্রশাসনের ভূমিকা এবং তার পাশাপাশি সেই উর্দিধারীদের মঞ্চে বসে থাকার ছবিও দেখাবো। বিরতির পর সঙ্গে থাকবো।